লক্ষ্মীস স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ আমি পাঠ করছি কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থের একটি প্রবন্ধ, বাংলা ছোট গল্প কি মরে যাচ্ছে। এই প্রবন্ধ গ্রন্থের নাম প্রবন্ধ অর্থাৎ সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধটি আমি ইতোমধ্যে পাঠ করেছি। সেই অডিও বুকটি যারা মিস করেছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, আগ্রহীরা শুনে নিতে পারবেন। শুরু করছি প্রবন্ধ বাংলা ছোট গল্প কি মরে যাচ্ছে। বুর্জোয়া সমাজ ব্যবস্থায় উৎপন্ন ব্যক্তির বিশেষ কোনো সমস্যা কী সংকটকে কেন্দ্রবিন্দু করে তাকে তীক্ষ্ণভাবে দেখার জন্য ছোট গল্পের চর্চা হয়ে আসছে আজ 150 বছর ধরে। ছোট গল্প মরে যাচ্ছে, এই চরম জবাবটি শুনে মনে হতে পারে ওই সমাজ ব্যবস্থা ও তার হাল মুমূর্ষ অবস্থায় এসে পৌঁছেছে। যেমন সামন্ত ব্যবস্থার অবসানের সঙ্গে মহাকাব্যকে বিদায় নিতে হয়েছে, অথচ মানুষের বীরত্ব ও মহত্ব, দয়া ও নিষ্ঠুরতা, করুণা ও হিংস্রতা, ক্ষমা ও ঈর্ষা, ক্রোধ ও ভালোবাসা এবং ভোগ ও ত্যাগের সর্বোচ্চ রূপের প্রকাশের মধ্যে সেই সময়ের মূল্যবোধ ও বিশ্বাসকে পরম গৌরব দেওয়া হয়েছে মহাকাব্যেই। দিন যায়, অন্য যুগের পাঠকের কাছে মানুষের এই দেবত্ব লোপ পেলেও সেই মহত্তর গৌরব নিয়ে উদ্ভাসিত হয়। মহাকাব্যের গৌরব বাড়ে, কিন্তু অন্য দিনে এসে মানুষকে প্রকাশ করার জন্য এই প্রকরণটিকে শিল্পী আর ব্যবহার করতে পারে না। নতুন সমাজে মানুষ আর অতিমানব নয়, সে নিছক ব্যক্তিমাত্র। বুর্জোয়া সমাজ ব্যবস্থায় ব্যক্তির উত্থানের সঙ্গে তার প্রকাশের স্বার্থে, বিকাশের তাগিদেও বটে, জন্ম হয় উপন্যাসের। প্রথম দিকে শ্রেষ্ঠ উপন্যাসগুলোতে সমাজের নতুন মানুষ ব্যক্তিকে গৌরব দেওয়ার উদ্যোগ স্পষ্ট, কিন্তু পুঁজিবাদী সমাজ কাঠামোর কারণেই ব্যক্তি স্বাধীনতা যখন ব্যক্তি স্বাতন্ত্র্যের পিচ্ছিল পথ ধরে বন্দী হলো ব্যক্তি সর্বস্বতার স্যাঁতসেঁতে কোটরে, তখন এই মাধ্যমটি তার ক্ষয় ও রোগ শনাক্ত করার দায়িত্ব তুলে নেয় নিজের ঘাড়ে। আজ রোগ ও ক্ষয়ের শনাক্তকরণের সঙ্গে আরও খানাতল্লাশি চালিয়ে ব্যক্তির মানুষে উন্নীত হওয়ার সুপ্ত শক্তির অন্বেষণে নিয়োজিত হয়েছে উপন্যাসী। আর ছোট গল্প তো জন্মলগ্ন থেকেই বুর্জোয়া সমাজ ব্যবস্থায় ব্যক্তির রোগ ও ক্ষয়কে তীক্ষ্ণভাবে নির্ণয় করে আসছে। এই সমাজ ব্যবস্থার একটি ফসল হয়েও ছোট গল্প এই ব্যবস্থার শ্রীচরণে তার সিঁদুর চর্চিত মুন্ডুখানি কোনো দিনই ঠেকিয়ে রাখেনি যে এর মহাপ্রয়াণ ঘটলে তাকেও সহমরণে যেতে হবে। তাছাড়া এই বুর্জোয়া শোষণ ও ছলাকলার আশু অবসানের কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, ছোট গল্পের একটা সংকট চলছে বটে। বাংলা ভাষায় বেশ কিছু শ্রেষ্ঠ ছোট গল্প লেখা হয়েছে বলেই এই সংকটটি চোখে পড়ে বেশি। রবীন্দ্রনাথ তো ছিলেনই, তারপরেও আন্তর্জাতিক মানের গল্প লিখেছেন বেশ কয়েকজন কথা সাহিত্যিক। তাদের বেশিরভাগই মারা গেছেন, জীবিতদের বেশিরভাগই হয় কলম গুটিয়ে রেখেছেন, নয়তো মনোযোগ দিয়েছেন অন্য মাধ্যমে। প্রকাশকদের নজরও উপন্যাসের দিকে। গল্পের বই ছাপলে তাদের নাকি লোকসান। প্রতিষ্ঠিত পত্রিকাগুলোর বিশেষ সংখ্যা মানে হাফ ডজন উপন্যাস, ছোট গল্পের পাত্তা সেখানেও নেই। এখন লোক নাকি গল্প পড়তে চায় না, ঘরে বসে ভিসিআরে গল্প দেখে। কিন্তু তাহলে উপন্যাস বিক্রি হয় কি করে? গড়পড়তা উপন্যাস আর গড়পড়তা ভিসিআরের ছবির মধ্যে তফাৎটা কোথায়? জনপ্রিয় উপন্যাস হলেই সেটাকে তরল বলে উড়িয়ে দেওয়া মানে হয় না। লেখকের উদ্দেশ্য বা মতলব যাই থাক, নিজের সমস্যাকে কোনো না কোনোভাবে শনাক্ত হতে না দেখলে পাঠক একটি বইয়ের অনুরাগী হবে কেন? আর শিল্প মানে উন্নত উপন্যাস পৃথিবী জুড়ে যত লেখা হচ্ছে, ওই মাপের ছোট গল্পের পরিমাণ সে তুলনায় নগণ্য। ছোট গল্পের প্রকাশ কিন্তু আগেও খুব একটা ছিল না। উপন্যাসের তুলনায় ছোট গল্পের পাঠক বরাবরই কম। তবু আগে ছোট গল্প লেখা হয়েছে, এখন অনেক কম হচ্ছে। মনে হয় এই সংকটের কারণটা খুঁজতে হবে ছোট গল্পের ভেতরেই।
কোনো একটি সমস্যাকে কেন্দ্রবিন্দু করে একরৈখিক আলোর মধ্যে তাকে যথাযথভাবে নির্দিষ্ট করার শর্তটি পালন করা সৃজনশীল লেখকের পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছে। একটি মানুষকে একটিমাত্র অনুভূতি বা সমস্যা দিয়ে চিহ্নিত করা এখন অসম্ভব। লেখকের কলম থেকে বেরুতে না বেরুতে এখনকার চরিত্র বেয়াড়া হয়ে যায়। একটি সমস্যার গয়না তাকে পরিয়ে দেওয়ার জন্য লেখক হাত তুললে সে তা ছুঁড়ে ফেলে দিয়ে গায়ে তুলে নেয় হাজার সংকটের কাঁটা। লেখকের গলা শুকিয়ে আসে একটি সমস্যার কথা তুলে ধরার জন্য। এত সংকটের ব্যাখ্যা করার সুযোগ এখানে কোথায়? অর্জুনের মতো নজরে পড়া চাই পাখির মাথাটুকু। লক্ষ্য ভেদ করতে হবে সরাসরি। আশেপাশে তাকালে তীর ওই বিন্দুটিতে পৌঁছবে কি করে? লেখক তখন থেমে পড়েন। গলার সঙ্গে শোকায় তার কলম। কারণ ছোট গল্পের শাসন তিনি যতই মানুন, এটাও তো তিনি জানেন যে তার চরিত্রটির উৎস যে সমাজ, তা একটি সচল ব্যবস্থা। সেখানে ভাঙচুর চলছে এবং তার রদবদল ঘটছে অবিশ্বাস্য রকম তীব্র গতিতে। পরিবর্তনের লক্ষ্য হলো শোষণ প্রক্রিয়াকে আরও শক্ত ও স্থায়ী করা। এর প্রধান হাতিয়ার হলো রাষ্ট্র। রাষ্ট্র ক্রমেই স্ফীতকায় হচ্ছে। মানুষের ন্যূনতম কল্যাণের লক্ষ্যে পদক্ষেপ না নিলেও রাষ্ট্র হস্তক্ষেপ করে চলেছে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে। সুস্পষ্ট কোনো কৃষিনীতি সে নেবে না, কিন্তু সারের দাম বাড়িয়ে চাষির মাথায় বাড়ি মারবে নির্দ্বিধায়। পাটের দামের উপর নিয়ন্ত্রণ শিথিল করে চাষিকে সে সর্বশান্ত করে ছাড়ে। বন্যার পর দুর্ভিক্ষের সময় জমি থেকে উৎখাত হয়ে নিরন্ন গ্রামবাসী বিচ্যুত হয় নিজের পেশা থেকে, কিন্তু নতুন পেশা খুঁজে নিতে রাষ্ট্র তাকে সাহায্য করবে না। ব্যক্তি স্বাধীনতার ডঙ্কা বাজিয়ে যে সমাজ ব্যবস্থার উদ্ভব, সেখানে ব্যক্তি স্বাতন্ত্র্য বলেও কি কিছু অবশিষ্ট আছে? দম্পতির শোবার ঘরে উকি দিয়ে রাষ্ট্র হুকুম ছাড়ে, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানের বেশি যেন পয়দা করো না। কিন্তু ছেলে মেয়েদের শিক্ষা, চিকিৎসা ও খাদ্যের দায়িত্ব নিতে তার প্রবল অনীহা। গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের মোৎসব চলে। সেখানে ব্যবস্থা এমনই মজবুত যে কোটিপতি ছাড়া কারো ক্ষমতা নেই যে নির্বাচিত হয়। দফায় দফায় গণ আন্দোলনে নিম্নবিত্ত শ্রমজীবী প্রাণ দেয়। রাষ্ট্রের মালিক পাল্টায়, ফায়দা লোটে কোটিপতিরা। রাষ্ট্রের মাহাত্ম্য প্রচারের জন্য গ্রামে পর্যন্ত টেলিভিশন পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউনিয়ন কাউন্সিল অফিসে চাষাভুষারা বসে বসে টেলিভিশনের পর্দায় আমেরিকানদের সাম্প্রতিক জীবনযাপন দেখে। সেখানকার মেয়ে পুরুষ সব তীব্র গতিতে গাড়ি চালায়, রকেট ছোড়ে। তাদের একটি প্রধান চরিত্রের নাম কম্পিউটার। তার কীর্তিকলাপও বিস্তারিত দেখা যায়। বাড়ি ফিরে ওই চাষি পায়খানা করে ডোবার ধারে। ওই ডোবার পানি সে খায় অঞ্জলি ভরে। টেলিভিশনে মস্ত করিডোরওয়ালা হাসপাতাল দেখে মুগ্ধ চাষি বউ ছেলে মেয়ের অসুখ হলে হাঁস মুরগি বেচে উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত পৌঁছে শুনে যে ডাক্তার সাহেব কাল ঢাকা গেছে। ডাক্তার সাহেব থাকলে শোনে যে এখানে ওষুধ নেই। তখন তার গতি পানি পড়া দেওয়া ইমাম সাহেব। রবীন্দ্রনাথের সময় বাংলার গ্রাম এই ছিল। তার আগে বঙ্কিমচন্দ্র বঙ্গদেশের কৃষকদের যে বিবরণ লিখে গেছেন, তাতে এই একই পরিচয় পাই। পরে শরৎচন্দ্র কৃষকের ছবি আঁকেন, তাতেও তেমন হেরফের কই। তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, এমনকি সেদিনের সৈয়দ ওয়ালিউল্লাহ যে চাষিকে দেখিয়েছিলেন, সেও এদেরই আত্মীয়। কিন্তু একটা বড় তফাৎ রয়েছে। যন্ত্রের সঙ্গে তাদের যোগাযোগ ছিল রেলগাড়ি আর টেলিগ্রাফের তার দেখা পর্যন্ত। বড়জোর রেলগাড়িতে চড়ার ভাগ্য কারো কারো হয়ে থাকবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাদের পরিচয় ঘটেছে আরও পরে। বাংলাদেশের নিভৃত গ্রামের বিত্তহীন চাষি বিবিসি শোনে, টেলিভিশন দেখে, জমিতে স্যালো মেশিনের প্রয়োগ সম্বন্ধেও সব জানে। কিন্তু প্রযুক্তির ব্যবহার তার জীবনে আর সম্ভব হয় না। টেলিভিশনের ছবি তার কাছে রূপকথার বেশি কিছু নয়। রূপকথা বরং অল্পক্ষণের জন্য হলেও তার কল্পনাকে রঙিন করতে পারত।
একটা গল্প দেখার সুখ সে পেত। গান ও গাথার মতো রূপকথা শোনাও তার সংস্কৃতি চর্চার অংশ। পক্ষীরাস্ত কল্পনার ঘোড়া, এর উপর সেও যেমন চড়তে পারে না, গ্রামের জোদ্দার মহাজনও তাকে নাগালের ভেতর পাবে না। কিন্তু টেলিভিশনে দেখা জীবন তো কেউ কেউ ঠিকই ভোগ করে। ঢাকা শহরের কেউ কেউ এর ভাগ পায় বই কি, তাদের মধ্যে তার চেনা জানা মানুষও আছে। এই 2 দশকে শ্রেণীর মেরুকরণ এত হয়েছে যে গ্রামের জোদ্দারের কি সচ্ছল কৃষকের বেপরোয়া ছেলেটি ঢাকায় গিয়ে কি করে অনেক টাকার মালিক হয়ে বসেছে। সে নাকি এবেলা ওবেলা সিঙ্গাপুর হংকং করে। চাষিরা নিজেদের কাছে তাই আরও ছোট হয়ে যাচ্ছে। তবে কি ওই জীবনযাপন করতে তার আগ্রহ হয় না? না, হয় না। তাদের ভাগ্য পরিবর্তনের স্পৃহাকে সংকল্পে রূপ দিতে পারে যে রাজনীতি, তার অভাব আজ বড় প্রকট। রাজনীতি আজ ছিনতাই করে নিয়েছে কোটিপতির দল। এদের পিছে পিছে ঘোরায় এখন নিম্নবিত্ত মানুষের প্রধান রাজনৈতিক তৎপরতা। এখনকার প্রধান দাবি হলো রিলিফ চাই। এনজিওতে দেশ ছেয়ে গেল। নিরন্ন মানুষের প্রতি তাদের উপদেশ, তোমরা নিজের পায়ে দাঁড়াও। কি করে? না, মুরগি পোষো, ঝুড়ি বানাও, কাঁথা সেলাই করো। ভাই সব, তোমাদের সম্পদ নেই, সম্বল নেই। মুরগি পুষে, ডিম বেচে, ঝুড়ি বেচে তোমরা স্বাবলম্বী হও। কারণ সম্পদ যারা হাইজ্যাক করে নিয়ে গেছে তা তাদের দখলেই থাকবে। ওদিকে চোখ দিও না। রাষ্ট্র ক্ষমতা লুটেরা কোটিপতিদের হাতে, তাদের হাতেই ওটা নিরাপদে থাকবে। ওদিকে হাত দিতে চেষ্টা করো না। তাদের মানুষ হয়ে বাঁচবার আকাঙ্ক্ষা, অধিকার আদায়ের স্পৃহা এবং অন্যায় সমাজ ব্যবস্থা উৎখাত করার সংকল্প চিরকালের জন্য বিনাশ করার আয়োজন চলছে। নিম্নবিত্ত শ্রমজীবী তাই ছোট থেকে আরও ছোট হয়। এই মানুষটির সংস্কৃতির বিকাশ তো দূরের কথা, তার আগের অনেক অভ্যাস পর্যন্ত লুপ্ত হয়। কিন্তু নতুন সংস্কৃতির স্পন্দন সে কোথাও অনুভব করে না। এখন এই লোকটিকে নিয়ে গল্প লিখতে গেলে কি ছোট প্রাণ ছোট কথার আদর্শ নিয়ে কাজ হবে? তার একটি সমস্যা ধরতে গেলেই তো হাজারটা বিষয় এসে পড়ে। কোনোটা থেকে আরগুলো আলাদা নয়। একজন চাষির প্রেম করা কি বউকে তালাক দেওয়া, তার জমি থেকে উচ্ছেদ হওয়া কি ভূমিহীনে পরিণত হওয়া, তার ছেলের বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে রওনা হওয়া এবং সেখান থেকে সৌদি আরব যাওয়ার উচ্চাকাঙ্ক্ষায় টাউটের পাল্লায় পড়া, তরুণ চাষির প্রেমিকার মুখে অ্যাসিড ছুঁড়ে মারা, এসবের সঙ্গে সারের উপর ভর্তুকি তুলে নেওয়া কিংবা জাতীয় পরিষদে ইলেকশনে 3 কোটিপতির ইলেকশন ক্যাম্পেনের টাকার খেল দেখানো কিংবা এনজিওর কার্যক্রমের সরাসরি বা পরোক্ষ সম্পর্ক থাকা এমন কিছু বিচিত্র নয়। ছোট গল্প লিখতে গিয়ে কোন ব্যাপারটা আনবো আর কোনটা আনবো না, সমস্যাকে তুলে ধরতে গেলে কত দূর পর্যন্ত যেতে পারি, ছোট গল্পের সীমারেখা কোথায়, এসব প্রশ্ন কি ছোট গল্প লেখাকে জটিল কাজ করে তুলছে না? মধ্যবিত্ত, নিম্নবিত্ত কি উচ্চ মধ্যবিত্তের চরিত্র অনুসরণ করা কঠিন। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত আর বাপদাদার শ্রেণীতে পড়ে থাকতে চায় না। সবারই টার্গেট বড়লোক হওয়া, যে যে পেশায় থাকুক না, ওর মধ্যেই পয়সা বানাবার ফন্দি ফিকির বার করার তালে থাকে। এখন মধ্যবিত্তের সংস্কার বলি, মূল্যবোধ বলি কিংবা মূল্যবোধ বলে চালানোর সংস্কার অথবা অভ্যাস, রেওয়াজ, আদব কায়দা, বেয়াদবি, বেত্তমিজি, এগুলো মোটামুটি সবারই কম বেশি জানা। খারাপ লেখকও জানেন, ভালো লেখকও জানেন। কিন্তু যে লোকটি মানুষ হয়েছে নিম্ন মধ্যবিত্তের ঘরে, কি মধ্যবিত্তের সংস্কার যার রক্তে, সে যখন শয়নে স্বপনে সব লিভিংয়ের ধান্দায় থাকে তখন সে বড় দুর্বোধ্য মানুষে পরিণত হয়। আবার চুরিচামারি করে, ঘুষ খেয়ে অজস্র মানুষের গলায় লাল ফিতার ফাঁস পরিয়ে স্টেন গান, মেশিন গান বা বাখোয়াজের দাপটে, এমনকি বিদ্যা বেচেও কয়েক বছরে যারা উচ্চবিত্তের প্রাসাদে প্রবেশ করেছে এবং তারপর সারা জীবনের অভ্যাস, সংস্কার, রেওয়াজ, প্রথা
সব পাল্টে উইথ রেট্রোস্পেকটিভ এফেক্ট বুর্জোয়া হওয়ার সাধনায় ব্যস্ত, বরং বলি ব্যতিব্যস্ত। ছোট গল্পে তাদের যথাযথ শনাক্ত করা কি কম কঠিন কাজ? ভণ্ডামি মধ্যবিত্তের স্বভাবের অংশ বহু আগে থেকেই, কিন্তু ভণ্ডামির ভেতরেও যে সামঞ্জস্য থাকে এখন তাও খুঁজে পাওয়া ভার। বাঙালি জাতীয়তাবাদের মহা চ্যাম্পিয়ন বাংলার বলতে প্রাণ আনচান করে ওঠে। চোখের জলে বুক ভাসায় এমন অনেকের ছেলে মেয়ে জন্ম থেকে থাকে বাইরে, বাংলা ভাষা বলতেও পারে না। রাজনীতি থেকে সর্বক্ষেত্রে বিসমিল্লার বুলি হাঁকায় এমন অনেক সাচ্চা মুসলমানের মক্কা হলো আমেরিকা। ছেলে মেয়েদের আমেরিকা পাঠিয়ে তাদের গ্রিন কার্ড, ব্লু কার্ড না রেড কার্ড করার রঙিন খোয়াবে তারা বিভোর। আমেরিকায় ছেলেমেয়েরা যে জীবনযাপন করে তা কি কোনো দিক থেকে ইসলামী? পীর সাহেবের হোজরায় গিয়ে আল্লাহর করুণা পাবার জন্য কেঁদে যার হয়ে হুজুর পাকের তবারক নিয়ে সেই বিরিয়ানি খায় হুইস্কি সহযোগে, এবং নগদ টাকার সঙ্গে সেই পবিত্র হুইস্কি নিবেদন করে আমলাদের সেবায় টেন্ডার পাবার উদ্দেশ্যে। এই উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত কোন আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত? শহুরে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত প্রযুক্তির সুযোগ যা পাচ্ছে পাশ্চাত্যের দেশগুলোর তুলনায় তা অনেক ক্ষেত্রেই কম নয়। প্রযুক্তি আসছে, কিন্তু বিজ্ঞান চর্চার বালাই নেই। জীবনে বিজ্ঞান পড়েনি এমন সব বিদ্যা দিগ্গজেরা টেলিভিশনে ডারউইনের তত্ত্ব নিয়ে বিরূপ ঠাট্টা করার স্পর্ধা দেখায়। এমনকি বিজ্ঞানের আনুষ্ঠানিক শিক্ষা পাওয়া পণ্ডিতেরা সরকারি মাধ্যমগুলোতে প্রচার করে যে বিজ্ঞানীদের যাবতীয় কথা পবিত্র ধর্মগ্রন্থেই নিহিত রয়েছে। বিজ্ঞানীদের কর্ম ওই সব বই থেকে চুরি করে সম্পন্ন করা। পাকিস্তানের নরখাদক সেনাবাহিনীর গোলামরা গাড়ি হাঁকিয়ে দেশের এ রাত ও রাত ঘোরে, ফ্রিজের কোকাকোলায় চুমুক দিতে দিতে মাইকে ঘেউ ঘেউ করে। সাম্যবাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো শয়তানের কারসাজি। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রসার ঠেকিয়ে রাখার চেষ্টা চলে। টেলিভিশন আর ভিসিআরের কল্যাণে এখন ঘরে ঘরে আমেরিকা, কিন্তু কাজের প্রতি ওদের মনোযোগ ও দায়িত্ববোধ কি আমাদের ভদ্রলোকদের কিছুমাত্র প্রভাবিত করেছে? রাস্তায় কেউ কি ট্রাফিক আইন মানে? বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়ে? স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উৎসাহী হয়? যা এসেছে তা হলো আগ্নেয় অস্ত্রের যথাযথ ব্যবহারের কৌশল রপ্ত করা। বিজ্ঞান চর্চা বাদ দিয়ে প্রযুক্তির ব্যবহারের ফল ভয়াবহ। এর ফল হলো নিদারুণ সাংস্কৃতিক শূন্যতা এবং অপসংস্কৃতির প্রসার। কোনো সাংস্কৃতিক পরিবেশে তরুণদের মনে এই ধারণা বদ্ধমূল হয় যে এদেশ বসবাসের অযোগ্য। কোটি কোটি টাকা খরচ করে রাষ্ট্র দখলের যুদ্ধে যারা নামে তারা কি এই সব তরুণের হতাশা মোচন করার কোনো কর্মসূচি নেয়? গণতন্ত্রের প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোটি কোটি টাকা অপচয় করা যায়, কিন্তু টাকার অভাবে বিপুল সংখ্যক সরকারি পদ বছরের পর বছর শূন্য হয়ে পড়ে থাকে। রাষ্ট্রেরই বা ক্ষমতা কতটা? রাষ্ট্রেরও বাপ আছে। রাষ্ট্র কি ইচ্ছা করলেই মানুষের কর্মসংস্থান করতে পারে? তার বাপ কি তাকে সুবিধা মতো কলকারখানা তৈরি করতে দেবে? সারের উপর ভর্তুকি কি সে ইচ্ছা করলেই অব্যাহত রাখতে পারে? কর্মীদের বেতন নির্ধারণ করতে পারে? রাষ্ট্রের কোমরে বাঁধা দড়ির প্রান্তটি যে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তাকে লক্ষ্য করাও তো ছোট গল্প লেখকের দায়িত্বের মধ্যেই পড়ে। বাঙালি বনাম বাংলাদেশি যুদ্ধে প্রাণ দেয় ইউনিভার্সিটির ছেলে। ইউনিভার্সিটিতে তালা ঝোলে, আর গ্রামে পাটের দাম না পেয়ে পাটে আগুন জ্বালিয়ে দেয় বৃদ্ধ চাষি। সেই রিক্ত চাষির গালে কার হাতের থাপ্পড়ের দাগ? কার হাত? মায়ের গয়না বেচে যে তরুণ পাড়ি দিয়েছে জার্মানি কি আমেরিকায়, সে তো আর ফেরে না। তার মায়ের নিঃসঙ্গতাকে কি শুধু মায়ের ভালোবাসা বলে গৌরব দেওয়ার জন্য গদগদ চিত্তে লেখক ছোট গল্প লিখবে? কর্মসংস্থান করতে না পেরে যে যুবক দিন দিন অস্থির হয়ে উঠছে, নিজের গ্লানি বোধকে চাপা দিতে হয়ে উঠছে বেপরোয়া, অসহিষ্ণু এবং বেয়াদব, তার ছিনতাইকারী হয়ে ওঠা, কিছুদিনের মধ্যে এই পেশায় তার সহকর্মীদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হওয়া, একটির পর একটি গোষ্ঠী পাল্টানো,
এবং এ থেকে সবাইকে অবিশ্বাস করার প্রবণতার ভয়াবহ শিকারে পরিণত হওয়া এবং শেষ পর্যন্ত মাদকাসক্ত হয়ে অনুভূতিহীন, স্পৃহাবঞ্চিত নিম্নস্তরের প্রাণী হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা, এই লোকটিকে পরিচিত করানো তো বটেই, এমনকি শুধু উপস্থাপন করতেও কত বিচিত্র বিষয়কেই না মনে রাখতে হয়। বলা যায় যে এসবের মূল উৎস হলো অভাব। অভাব তো আমাদের পুরনো সঙ্গী, কিন্তু তাকে আগে কখনো এরকম ব্যাপার গভীর এবং সর্বোপরি জটিল প্রক্রিয়ার ভিতর আবর্তিত হয়েছে? আমাদের অভাব এখন পুঁজিবাদী ব্যক্তির সম্পদ। আমাদের অভাব মোচনের মহান দায়িত্ব পালনের এরকম সুযোগ আগে কোনো দিন তারা পায়নি। এই উদ্দেশ্যে তারা অবাধে এখন যেখানে সেখানে ঢোকে। তারাই আমাদের প্রভু। তাদের নিপুণ কার্যক্রমে তাদের প্রভুত্ব মেনে নিতে সব দ্বিধাদ্বন্দ্বই আমরা ঝেড়ে ফেলেছি। তাদের দরাজ হাতে আমাদের দায়ভার তুলে দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব। ফলে অভাব মোচনের জন্য মানুষের সমবেত স্পৃহাকে বিনাশ করার আয়োজনে তারা অনেকটাই সফল। অভাব হয়ে ওঠে মানুষের কাছে নিয়তি। সমাধানের স্পৃহা না থাকলে সমস্যাকে সমস্যা বলে বিবেচনা করা যায় না। নিরাময় করতে চায় বলেই রোগকে বলি রোগ, নইলে সর্দি থেকে শুরু করে ক্যান্সার, এইডস পর্যন্ত যাবতীয় ব্যাধিকে দাড়িগোঁফ গজানো আর চুল পাকা আর দাঁত পড়ার মতো শারীরিক নিয়ম বলে মেনে নিতাম। সমস্যা উত্তরণের সংকল্পের জায়গায় এখন সমস্যাকে এড়িয়ে যাওয়ার প্রবণতাই প্রধান। এর উপর চলছে সমাজতন্ত্রকে হেয় প্রতিপন্ন করার সাম্রাজ্যবাদী তৎপরতা, যা কিনা অভাব থেকে মুক্তির স্পৃহাকে দমন করা এবং মানুষ হয়ে বাঁচবার সংকল্পকে মুছড়ে দেওয়ার চক্রান্তের একটি অংশ। মানুষের শাসিত স্পৃহা ও দমিত সংকল্পকে আবর্জনার ভেতর থেকে খুঁজে বের করে আনার দায়িত্বও বর্তায় কথা সাহিত্যিকের ঘাড়ে। সমাজের প্রবল ভাঙচুর, সমাজ ব্যবস্থায় নতুন নতুন শক্তি ও উপাদানের সংযোগ প্রভৃতির ফলে মানুষের গভীর ভেতরের রদবদলের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের কাজে নিয়োজিত ছোট গল্পের শরীরেও পরিবর্তন ঘটতে বাধ্য। উপন্যাসে এই পরিবর্তনটি আসছে লেখকের প্রয়োজনেই। কাহিনী ভাদা আর চরিত্র উপস্থাপন এখন উপন্যাসের জন্য যথেষ্ট নয়। কেবল ধারাবাহিকতা রক্ষা করলেই গল্পের সমস্ত দায়িত্ব পালন করা হয় বলে এখন আর কেউ মনে করেন না। গল্প ভেঙে উপন্যাসের মধ্যেই আরেকটি গল্প তৈরি হচ্ছে। আবার একই গল্প লেখকের কয়েকটি ছোট গল্পে আসছে নানা মাত্রায়, নানা ভঙ্গিতে। একই চরিত্র একই নামে বা ভিন্ন নামে লেখকের কয়েকটি ছোট গল্পে আসতে পারে। তাতেও না কুলালে এ চরিত্র আসন করে নিচ্ছে লেখকের উপন্যাসে। ছোট প্রাণ ছোট কথা বলে এখন কিছু আছে কি? ছোট দুঃখ কোনটি? প্রতিটি ছোট দুঃখের ভেতর চোখ দিলে দেখা যায় তার মস্ত প্রেক্ষাপট, তার জটিল চেহারা এবং তার কুটিল উৎস। ছোট গল্পের হৃৎপিণ্ডে যে প্রবল ধাক্কা আসছে, তা থেকে তার শরীর কি রেহাই পাবে? ব্যক্তির একটি আপাত সামান্য ও আপাত ছোট সংকটকে পাঠকের সামনে পেশ করতে হাজির করতে হচ্ছে আপাত অপ্রাসঙ্গিক একটি সাহায্য সংস্থার রিপোর্টের অংশ। খবরের কাগজের ভাষা, এমনকি একটি কাটিং, নিহত মায়ের সন্তানের উদ্বিগ্ন শোকের প্রেক্ষাপট বোঝাতে সাহায্য করতে পারে। গার্মেন্টসে নিয়োজিত তরুণীর গ্লানি বোধ নিয়ে আসার লক্ষ্যে লেখক বিজ্ঞাপনের একটি লাইন তুলে দিতে পারেন। খরায় ধুঁকতে থাকা চাষের জমিকে প্রধান চরিত্রকে প্রকাশিত হতে পারে শুধু সেখানকার সমাজ নয়, শহরের একটি বেয়াদব মাস্তানের অসহায় অবস্থা। সরকারি প্রজ্ঞাপনের আকারে উপস্থাপন করা যায় মুষ্টিমেয় বিত্তবানের সম্পদ কুক্ষিগত করার লালসাকে। কোথাও খুব পরিচিত কবিতার একটি পংক্তি এমন বেঁকেচুরে এসে পড়ে যে মূল কবিতাকে আর চেনা যায় না। এই বিকৃত কবিতার লাইন হাতকাটা কোনো শ্রমিকের পায়ে ঝিঝি ধরাকে যথাযথ প্রেক্ষিতে তুলে ধরার জন্য হয়তো বিশেষভাবে দরকারি। একটি শ্যালো মেশিনের কলকবজার মিস্ত্রিসুলভ বর্ণনায় উন্মোচিত হয় একটা গোটা এলাকার মানুষের হতাশ হৃদয়।
একজন খ্যাতনামা রাজনীতিবিদ কি বুদ্ধিজীবীর কোনো পরিচিত কর্মকাণ্ডের বিশ্বস্ত বিবরণের সঙ্গে সঙ্গে তার স্বভাবের গভীর ভেতরকার কোনো বৈশিষ্ট্য বোঝাতে লেখক তাকে করতে পারেন ফ্যান্টাসির চরিত্র। এতেও একই সঙ্গে প্রকাশিত হতে পারে নামহীন গোত্রহীন হাজার মানুষের বিশেষ কোনো সংকট। ছোট গল্পে এই পরিবর্তন যে ঘটছে না তা নয়, কিন্তু তা তেমন চোখে পড়ে না। তার প্রধান কারণ এই যে প্রতিষ্ঠিত লেখকদের ভূমিকা এ ব্যাপারে গৌণ। তাদের মধ্যে সৎ ও ক্ষমতাবানরা কিছুদিন আগে সামাজিক ধসের ভেতর থেকে হাড্ডি মাংস জোড়া দিয়ে মানুষকে উপস্থিত করেছিলেন পাঠকের সামনে। সাম্প্রতিক সময়কে উন্মোচন করার স্বার্থেই যে এই মাধ্যমটিকে গড়ে পিটে নেওয়া দরকার তা নিশ্চয়ই হাড়ে হাড়ে বোঝেন তারা। তাহলে তারা গল্প লেখেন না কেন? খ্যাতি লেখককে প্রেরণা হয়তো খানিকটা দেয়, তবে খ্যাতি তাকে আরও বেশি সতর্ক করে রাখে খ্যাতি নিরাপদ রাখার কাজে। নিজের ব্যবহৃত পরিচিত ও পরীক্ষিত রীতিটি তার বড় পোষমানা, এর বাইরে যেতে তার বাধো বাধো ঠেকে, কিংবা নিজের রেওয়াজ ভাঙতে তার মায়া হয়। তাই ছোট গল্পের জন্য ভরসা করতে হয় লিটল ম্যাগাজিনের উপর। প্রচলিত রীতির বাইরে লেখেন বলেই লিটল ম্যাগাজিনের লেখকদের দরকার হয় নিজেদের পত্রিকা বার করার। বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় ছোট গল্পের ছিমছাম তনুখানি অনুপস্থিত। সাম্প্রতিক মানুষকে তুলে ধরার তাগিদে নিটোল গপ্প ঝেড়ে তারা তৈরি করেছেন নানা সংকটের কাটায় ক্ষতবিক্ষত ছোট গল্পের খড়খড়ের নতুন শরীর। এইসব লেখকদের অনেকেই অল্প দিনে ঝরে পড়বেন। সমালোচকদের প্রশংসা পাবার লোভ অনেকেই সামলাতে না পেরে চলতে শুরু করবেন ছোট গল্পের সনাতন পথে। হাতে গোনা যায় এমন কয়েকজনও যদি মানুষের এখনকার প্রবল ধাক্কা খাওয়াকে উপযুক্ত শরীরে উপস্থাপনের দায়িত্ব পালনে অব্যাহত রাখেন, তো তাতেও ছোট গল্পের মুমূর্ষ শরীরে প্রাণ সঞ্চার সম্ভব। এরা তো বটেই, এমনকি যারা ঝরে পড়বেন বা সমালোচকদের পিঠ চাপড়ানোর কাছে আত্মসমর্পণ করবেন, তাদের অল্পদিনের তৎপরতাও ভবিষ্যতের লেখকদের যেমন অনুপ্রাণিত করবে, তেমনি বিরল সততা সম্পন্ন মুষ্টিমেয় অগ্রজ লেখকও এদের কাজ দেখে পা ঝেড়ে উঠতে পারেন। ধন্যবাদ সকলকে প্রবন্ধটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং প্রবন্ধটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুশি হব। এমন আরও ভালো লাগা বাংলা প্রবন্ধ, ছোট গল্প, কবিতা, উপন্যাস এবং জীবনী পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।